আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তুমি এইচএসসির যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন, খুবই কমন একটা প্রবলেম তোমাদের মধ্যে সব সময় দেখা যায়। এটা 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ বা মার্কেটে এক্সিস্টিং বা আপকামিং যেই ব্যাচগুলো আসো সবার জন্যই কিন্তু সিনারিও সেম। একটা কমন কোশ্চেন যে ভাই টাইপ ওয়াইজ প্রবলেমগুলো সলভ করব নাকি র্যান্ডমলি প্রবলেম সলভ করব। সো এই কোশ্চেনটার অ্যান্সার আসলে দুই ভাবেই দেওয়া যায়। টাইপ ওয়াইজ প্রবলেম সলভ, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে র্যান্ডম প্রবলেম সলভ, দুইটাই ইম্পর্টেন্ট। এখন ভাইয়া কথা হচ্ছে যে কোনটা আসলে কখন করব, টাইপ ওয়াইজ প্রবলেম সলভ কখন করব, র্যান্ডম প্রবলেম সলভ কখন করব। খেয়াল করো, তুমি যখন প্রথমবার কোনো একটা চ্যাপ্টার পড়তেছো ওই মোমেন্টে তোমার উচিত প্রত্যেকটা টাইপের যে ম্যাথগুলো আছে, প্রত্যেকটা টাইপের আন্ডারে যে ম্যাথগুলো হওয়া পসিবল সেগুলা একসাথে সলভ করে ফেলানো। মানে প্রথমবার যখন চ্যাপ্টারটা পড়বা তখন উচিত হচ্ছে ভাইয়া প্রত্যেকটা টাইপ ওয়াইজ আলাদা আলাদা করে প্রবলেম সলভ করা। এখন টাইপ ওয়াইজ প্রবলেমগুলো কই পাবো? দেখো ভাইয়া, তুমি যেই বই পড়ো না কেন, মোটামুটি সবগুলা বইয়ের মধ্যে, আমি যদি ফিজিক্সের কথা বলি বা ম্যাথের কথাও বলি, সবগুলা বইয়ের মধ্যেই কিন্তু মোটামুটি টাইপ ওয়াইজই প্রবলেম গুলা দেওয়া থাকে। সাপোজ তুমি হচ্ছে সরল রেখার অঙ্কগুলা করতেছো, সো সরল রেখার মধ্যে দেখবা যে আমরা নর্মালি রূপন্তী প্রকাশনীর বইটা ফলো করি, অথবা তুমি অক্ষরপত্র, সিস্টেক, এসিও আহমেদ স্যার, কেতাব স্যার যেই বইয়ের প্রবলেমই সলভ করো না কেন, প্রত্যেকটা বইয়ের মধ্যেই দেখবা যে মোটামুটি সবগুলা সেম টাইপের ম্যাথ পর পর দেওয়া থাকে। সো তুমি যখন চ্যাপ্টারটা প্রথমবার পড়বা তখন তোমার কাজ হচ্ছে চ্যাপ্টারটা টাইপ ওয়াইজ সলভ করে ফেলানো। এটা তুমি যার ক্লাসই করো না কেন, তুমি সাপোজ আমার কোনো একটা ক্লাস করতেছো অথবা অন্য যে কোনো জায়গায় পড়তেছো, অফলাইনে হোক অনলাইনে হোক, যে কোনো ভাবে হোক, তুমি হচ্ছে প্রথমবার যখন পড়বা তখন দেখা গেছে যে প্রত্যেকটা টাইপ ওয়াইজ সলভ করে ফেলাবা। প্রথমবার টাইপ ওয়াইজ সলভ করা শেষ, এরপরে ভাইয়া কি করবো? এরপরে যখন তুমি চ্যাপ্টারটা রিভাইজ দিতে যাবা তখন তোমার কাজ হচ্ছে র্যান্ডম প্রবলেম গুলা সলভ করা। র্যান্ডম প্রবলেম সলভ বলতে কি বুঝাইতেছি? ওই যে ভাইয়া ধরো যে ফিজিক্সের পিছনে ইসাক স্যারের বইয়ের পিছনে হোক বা কেতাব স্যার কি বলে তপন স্যারের বইয়ের পিছনে হোক, প্রত্যেকটা বইয়ের পিছনে কিন্তু কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া থাকে। সো প্র্যাকটিস প্রবলেম গুলো কিন্তু মোটামুটি র্যান্ডম ওয়েতেই দেওয়া থাকে। সো সেইখান থেকে তুমি হচ্ছে র্যান্ডম প্রবলেম গুলো সলভ করে ফেলাইতে পারো, অথবা সেই ক্ষেত্রেও তুমি কিন্তু টাইপ ওয়াইজ সলভ করতে পারো। বাট ভাইয়া পরীক্ষায় কিন্তু তোমার টাইপ ওয়াইজ প্রবলেম গুলো আসবে না। পরীক্ষায় কিন্তু এক টাইপের সাথে আরেক টাইপ কম্বাইন্ড করে পরীক্ষায় আসতেছে। সো যেহেতু তোমার পরীক্ষায় র্যান্ডম প্রবলেম গুলা বেশি আসতেছে বা তোমার পরীক্ষাতে আসলে টাইপ ওয়াইজ করা থাকবে না, সো পরীক্ষার জন্য প্র্যাকটিস করার জন্য তোমার কিন্তু আসলে র্যান্ডম প্রবলেম সলভিংটাও জরুরি। সো কনক্লুশন হচ্ছে এটা যে ভাই আমি যখন প্রথমবার পড়বো, প্রথমবার পড়ার সময় টাইপ ওয়াইজ সলভ করে ফেলাবো। সেকেন্ড টাইম যখন আমি পড়বো, সেকেন্ড টাইম পড়ার সময় আমি হচ্ছে বা রিভিশন দেওয়ার সময় আমি হচ্ছে র্যান্ডমলি প্রবলেম গুলা সলভ করে যাবো। সো এই হচ্ছে কথা। সেকেন্ড কথা হচ্ছে যে অনেকেই এই জিনিসটা আস্ক করো যে ভাইয়া আমি হচ্ছে বইয়ের প্রবলেম গুলা যখন করবো বা বই যখন পড়বো, বইটা আসলে কেমনে পড়া উচিত? বই কি লাইন বাই লাইন পড়তে হবে, বা বইগুলো আসলে কিভাবে ফলো করা উচিত? বা ম্যাথ বইয়ের ক্ষেত্রে, ফিজিক্স বইয়ের ক্ষেত্রে, কেমিস্ট্রি বইয়ের ক্ষেত্রে বইগুলো আসলে কেমনে পড়বো? সো বই পড়ার সময় এটা দুইটা জিনিস হইতে পারে ভাইয়া। দেখো, তুমি চাইলে কারো ক্লাস দেখা তোমার হচ্ছে বইয়ের কাজটুকু চালাইতে পারো, বাট এটা আমি খুব বেশি একটা সাজেস্ট করবো না। আমার সাজেশন হচ্ছে যে বইটা একবার হইলেও রিডিং দেওয়া, একবার হইলেও রিডিং দেওয়া। তুমি যখন প্রথমবার পড়তেছো, প্রথমবার পড়ার সময় তুমি বইটা ফুললি রিডিং দিয়ে ফেলাও। একবার রিডিং দিলে তোমার দেখবে যে কিছু কিছু এমসিকিউ আসে, সেই এমসিকিউ গুলোর সোর্স তুমি খুঁজে পাও না। সোর্স কেন খুঁজে পাও না? সোর্স খুঁজে পাও না কারণ হচ্ছে যে তুমি বইটা রিডিং দাও নাই। আমরা ক্লাস করানোর সময় আমরা ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো করাই দিই, বাট এর বাইরেও কিছু কিছু হয়তো এমসিকিউ টুকটাক বাদ পড়ে যাইতে পারে, যেমন থিওরিটিক্যাল কিছু এমসিকিউ থাকে। সো সেই থিওরিটিক্যাল এমসিকিউ গুলো সলভ করার জন্য তোমার কিন্তু উচিত বইটা একবার হইলেও রিডিং দেওয়া। ইসাক স্যারের বইয়ের পিছনে দেখবা যে কিছু প্রবলেম থাকে। ইসাক স্যারের বইয়ের পিছনের যেই সারাংশ বা অধ্যায়ের সারাংশ, সারমর্ম যেগুলো আছে, সেগুলো কিন্তু তোমার একবার হইলেও রিডিং দিয়ে যাওয়া উচিত। বিশেষ করে যারা যারা মেডিকেলের জন্য টার্গেট নিবা, মেডিকেল টার্গেট করলে কিন্তু তোমার ইসাক স্যারের বইয়ের যে পিছনের জিনিসপত্রগুলো আছে, সার সংক্ষেপ বলো বা হচ্ছে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী, সো এই জিনিসপত্রগুলো তুমি একবার হইলেও, বই যদি রিডিং না দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি এই জিনিসটা আসলে সলভ করতে পারবা না। সো প্রথমবার পড়ার সময় তোমার কাজ হচ্ছে টাইপ ওয়াইজ প্রবলেম গুলা সলভ করা, সেকেন্ডলি র্যান্ডমলি প্রবলেম গুলা সলভ করা। যদি কোনো একটা জায়গায় কারো ক্লাস না বুঝো তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে মাল্টিপল ক্লাস করে দেখতে পারো। দেখো, অনলাইনে এখন মোটামুটি সবকিছু অ্যাভেলেবল। আমরা যখন 2019 সালে পরীক্ষা দিই, আমাদের সময় কিন্তু শুধুমাত্র অন্যরকম পাঠশালা ছাড়া আর অন্য কোনো কিছু অ্যাভেলেবল ছিল না, অন্য কোনো কন্টেন্ট অ্যাভেলেবল ছিল না। মেইনলি 2020 সালে যখন হচ্ছে করোনার পর থেকে সবগুলা এডটেক প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশে মোটামুটি কাজ করা শুরু করছে। এন্ড এডটেক প্ল্যাটফর্ম গুলো সবারই কিন্তু ফ্রি প্লে লিস্ট আছে। তুমি যদি ফ্রি প্লে লিস্ট দেখাও তোমার কোনো কোর্সে এনরোল করা নাও থাকে, তারপরেও কিন্তু তুমি একটা ভালো প্রিপারেশন শেষ করতে পারো। আর অফলাইনে যারা যারা পড়তেছো, অফলাইনের পাশাপাশি অনলাইনে কিছু ক্লাস একটু করা উচিত, কারণ অফলাইনে দেখা যায় যে টাইম ডিউরেশনের কিছু একটা প্যারা থাকে। সো টাইম ডিউরেশনের কারণে তুমি দেখা যায় যে সবগুলা টপিক ঠিকঠাক মতো কভার করতে পারো না।
তখন অনলাইন থেকে তোমার যেই টপিকটাতে ঘাটতি আছে সেই টপিকটা কিন্তু তুমি ওখান থেকে দেখা শেষ করে রাখতে পারো। সো এই হচ্ছে তোমাদের জন্য কথাবার্তা। সামনের যেই ব্যাচগুলো আছে বা রানিং যেই ব্যাচগুলো আছে, 24 ব্যাচের সামনে কয়েকদিন পরেই পরীক্ষা, মাত্র 20 দিনের মতো সময় আছে, মাঝখান দিয়ে আবার কোরবানি ঈদও আছে, এক সপ্তাহ পরেই কোরবানি ঈদ। সো এই টাইমের মধ্যে তোমার মাথায় কিন্তু এই জিনিসপত্রগুলো ঘুরানোর সময় নাই যে আমি আসলে কেমনে পড়বো এই স্ট্র্যাটেজি তুমি অলরেডি জানো। তোমার এখন কাজ হচ্ছে সেই জিনিসটা শুধুমাত্র অ্যাপ্লাই করা। এখন কিন্তু নতুন ভাবে স্ট্র্যাটেজি সাজানোর সময় না। আমাদের চ্যানেল থেকে অলরেডি অনেকগুলা গাইডলাইন ভিডিও আপলোড হইতেছে, প্রত্যেক দিনই তোমার যা যা কিছু দরকার সেই জিনিসপত্রগুলো প্রত্যেক দিনই কিন্তু আমাদের কাছ থেকে আপডেট আসতেছে। সো তোমার কাজ হচ্ছে ওই আপডেট গুলো অনুযায়ী বা ওই গাইডলাইন গুলো অনুযায়ী তোমার হচ্ছে শুধুমাত্র জিনিসপত্রগুলো শেষ করে যাওয়া। এর বাইরে তোমার এই মোমেন্টে আর অন্য কোনো দিকে মাথা ঘামানোর সময় নাই। এখন দরকার নাই যে ভাই অমুক ভাই কি পড়াইছে, তমুক ভাই তার সাইকেলে কি শেষ করছে, এই জিনিসপত্রগুলোর কোনো দরকার নাই ভাই। সে যা পড়াইছে অন্যজনও সেম জিনিসই পড়াইছে, কারণ সবার আলটিমেট পড়ানোর সোর্স কি? পড়ানোর সোর্স তো বই, তাই না? বই কেউ হয়তো ইসাক স্যারেরটা ফলো করে পড়াইছে, কেউ রূপন্তীরটা ফলো করে পড়াইছে, কেউ তপন স্যার, কেউ হয়তো সিস্টেক, কেউ অক্ষরপত্র, কেউ আবার সবগুলা কম্বাইন করেও পড়াইছে। যেমন আমরা যখন পড়ানোর ট্রাই করি, আমরা আমাদের কোর্সগুলোতে যখন ক্লাস নেই, আমরা কিন্তু সবগুলা বই কম্বাইন করে একসাথে পড়ানোর ট্রাই করি। সো তোমার যা যা পড়া আছে অলরেডি তুমি ওইগুলা নিয়ে ফোকাস করো। সামনে কি পড়ানো হইছে বা এর আগে কি পড়ানো হইছে এই জিনিসপত্রগুলো তোমার মাথায় আনার দরকার নাই। তোমার এখন কাজ হচ্ছে শুধুমাত্র প্রপারলি রিভিশন দিয়ে যাওয়া। রিভিশনটুকু যখন শেষ হয়ে যাবে, পরীক্ষার জন্য তুমি প্রপারলি প্রিপেয়ার। সিকিউ এমসিকিউ গুলা ভালো মতো প্র্যাকটিস করে যাও, র্যান্ডম ওয়েতে প্র্যাকটিস করো। 24 ব্যাচের জন্য বলতেছি, এখন র্যান্ডম ওয়েতে প্র্যাকটিস করো। এখন কিন্তু তোমার টাইপ ওয়াইজ প্রবলেম সলভ করার সময় না, কারণ পরীক্ষায় কিন্তু তোমার টাইপ ওয়াইজ প্রবলেম আসবে না। র্যান্ডম প্রবলেম গুলো তোমার বিভিন্ন টাইপ মিক্স আপ করে প্রবলেম গুলো আসবে। তুমি যদি আগের থেকে না জানো যে কোন কোন টাইপ মিক্স আপ হইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ওইটাও কিন্তু তোমার জন্য একটা ঝামেলা। সো এর জন্য র্যান্ডম প্রবলেম গুলো সলভ করে যাও। মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে এরকম একটা অঙ্ক আছে না, যে একটা বস্তুকে 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হইলো, বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? ম্যাক্সিমাম পোলাপানি সেম কাজ করে যে h = u²/2g এটা বসাই দিয়ে চলে আসে। এই জিনিসটা করবা তখনই যখন তুমি এই র্যান্ডম প্র্যাকটিস গুলা না করবা। কারণ ভাই ওইখানে কিন্তু আসলে এই h = u²/2g দিয়া করা যায় না, কারণ অভিকর্ষ ত্বরণ বারবার চেঞ্জ হইতেছে। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, মানে কাজ শক্তি উপপাদ্য দিয়ে তোমার হচ্ছে এই অঙ্কটা করা লাগে। সো এইটা তুমি তখনই পারবা। এটা কিন্তু মানে আলটিমেটলি কোনো টাইপের আন্ডারে ফালানো যায় না। এই অঙ্ক কিন্তু আমি তোমার কোনো টাইপের আন্ডারে ফালায় করাইতে পারবো না। তারপর হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতির কিছু অঙ্ক থাকে, যে একটা ফোটন এসে আঘাত করতেছে, একটা ফোটন আঘাত করে দুইটা ফোটনে ভাগ হয়ে যাইতেছে। একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আমার কাছে দেওয়া আছে, মানে যেটা এসে আঘাত করতেছে সেটা দেওয়া আছে, আরেকটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আরেকটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আমার বের করতে বলছে। সিম্পল শক্তি সংরক্ষণশীলতা নীতি। বাট এটার কি আমি তোমার কোনো টাইপের আন্ডারে ফালাইতে পারবো? এটার কোনো টাইপের আন্ডারে ফালাইতে পারবো না। এটা কিন্তু তোমার র্যান্ডম প্র্যাকটিসের আন্ডারে এই টাইপের প্রবলেম গুলা চলে আসবে অটোমেটিক্যালি। সো তোমার কাজ হচ্ছে এখন 24 ব্যাচের জন্য র্যান্ডমলি সলভ করা, কারণ তোমার এখন ভাই সময় নাই যে আমি হচ্ছে টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে তারপর আবার র্যান্ডম প্র্যাকটিস করব, এই সময়টুকু তোমার হাতে নাই। সো তুমি হচ্ছে র্যান্ডমলি সবগুলা কলেজের সবগুলা বোর্ডে টেস্ট পেপার নিয়ে বসো, সিকিউ এমসিকিউ গুলা সলভ করো। থিওরিতে যদি কোনো সমস্যা থাকে কারো ক্লাস সার্চ দিয়ে দেই এখানেও, তুমি এইটুকু করলেই কিন্তু এখন আলটিমেটলি একটা ভালো রেজাল্ট করে নিয়ে বের হয়ে আসতে পারবা। সো আশা করি যাদের যাদের এই ভিডিওটা হেল্প করছে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে।